আয়দান বিস্মিত হলো। এতটা সহজ প্রত্যুত্তর আশা করেনি সে। মহিলার তাকে পাগল ভাবার কার কথা ছিল, অথচ সে ভাবে না। অস্থিরতা, অশান্তি এবং অপরাধবোধ। নিজেকে পৃথিবীর সব থেকে বড় ক্রিমিনাল মনে হয় আমার। মহিলা আয়দানের কথা শুনল নিঃশব্দে। আরেফিন কনিষ্ঠ জলজলে দৃষ্টিতে তাকালো সুদূরে দৃশ্যমান ক্যাফের দেয়ালের পানে। আপনার কখনো এমন মনে হয়েছে দিদি? প্রত্যেক মানুষেরই হয়, তুমি একা না। না দিদি, আমি অনেক খারাপ একটা মানুষ। আমি হয়তো মানুষটা একটা গায়ে লাগানোর যোগ্যই নই। এত বড় পাপী তুমি? তবে প্রায়শ্চিত্ত করো। এই পাপ এতই ভয়ানক যে এর প্রায়শ্চিত্তই হয় না। মৃদু হাসলেন মহিলা। আয়দানের দিকে তাকালেন সরাসরি। কেন যেন তার হাসিটা ভীষণ নিষ্পাপ ঠেকল আয়দানের দৃষ্টিতে। আমরা সবাই সৃষ্টিকর্তার সন্তান, তাই না ভাই? আয়দান কিছু বললেন না। সন্তান যদি তোমার দুয়ারে আসে, তুমি তাকে ফিরিয়ে দেবে? স্থির হয়েছে রইল আয়দান। মহিলা ততক্ষণে হাত উঁচে একটা রিক্সা থামিয়েছে। পা উঁচু করে উপরে উঠে বসলো সে। হাতের ব্যাগ নিজের কোলে রেখে মাথা ঝুঁকিয়ে আয়দানের দিকে তাকালো সে। মন্থর হাসলো। আমি অস্থির হলেই তার কাছে যাই। অদ্ভুত শান্তি মেলে তার দর্শনে, সঙ্গে মেলে উপায়। এইটুকুই। রিক্সা চালক রিক্সা চালানো শুরু করতে ধীরে ধীরে সড়ক বেয়ে আড়াল হয়ে গেছে বাহন এবং তাতে বসা মহিলা উভয়ে। আয়দান চোখ মিলে সবটা দেখল ও মনের ভেতরে কেমন যেন শিথিলতা ভর করেছে। দূরের এক মসজিদে তখনই এশার আজান পড়ল। আয়দান অতি মৃদু সেই সুরেলা আহ্বান শুনে ঘুরে তাকালো। একটা ঢোক গিলল সে। অতঃপর সে একবার পিছনে ক্যাফের দিকে তাকে উল্টো ঘুরে রাস্তা পেরিয়ে এগুলো মসজিদের পথে। বাইক চলছে আমার মন মতো গতিতে, উন্মাতাল, ঝোড়ো, স্বাধীন, দুর্বার, অপ্রতিরোধ্য। ভয়ানক সকল বাঁক কেটে যাওয়ার সময় শরীরে মস্ত এক উত্তেজনা ভর করে। সেই উত্তেজনা থেকে থেকে খিলখিলিয়ে হাসছি আমি। আমার অবস্থান জায়দানের বাইকের সামনে। কোয়ালা প্রাণীর মতো চার পা আর হাতে তার শরীরের সঙ্গে লেপ্টে আছি আমি। দু হাতে বাইকের হ্যান্ডেল চেপে গতি নিয়ন্ত্রণ করছে জায়দান। কখনো বা একটা হাত আমার পিছে ঠেকাচ্ছে, এক ভরসা আশ্রয় স্বরূপ। এই মুহূর্তটুকু এক ভালো লাগা যা আমি চাই না এর ইতি ঘটুক আর কখনো। আমার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাত্রা করেছি আমি। জায়দান বাড়িতে গিয়ে ওই একটা বাক্যই করেছিল, আমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছে সে। চাইলে মানা করতে পারতাম, হাজারটা প্রশ্ন ছুড়তে পারতাম, অথচ অদ্ভুত এক বিশ্বাস ভর করেছে লোকটার উপর। কেন তার সবটুকু জুড়ে শুধু আমার ভালো চাওয়াটাই রয়েছে। তার এই চাহিদা, এই স্বপ্ন আমায় কোনো পথে নিয়ে যায়, তাই দেখতে উৎসুক আমি। মীরা একটু গড়িমসি করছিল, তবে তার সঙ্গে থাকতে শুরু করেছিলাম তো মাত্রই। এর মধ্যে আবার তাকে একা ফেলে আসতে কষ্ট হয়েছে। তবে ক্যাফে তো আমাদের, আর রাতে ঘুমানো বাদে অধিকাংশ সময়ই সেখানেই তো কাটাবো আমরা, একে অপরের কাছাকাছি। শেষমেশ আর আমার পথে বাদ সাধেনি প্রিয় বান্ধবী। চা খাবে? বাতাস কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। হেলমেটের ভেতর থেকে জাদানের হঠাৎ কণ্ঠস্বর শুনতে বেগ পোহাতে হলো। আবছা ভাবে শুনলাম তাও আমি। মাথা ঘুরিয়ে তার বুক থেকে মুখ তুলে হেলমেটের ঢাকা চেহারার পানে তাকালো। জায়দান উইন্ডো তুলে চশমাবিহীন বাদামি দৃষ্টিতে আমায় দেখলো। তুমি খাওয়াবে? চিৎকার করে বললাম যেন সে শুনতে পায়। জায়দান জবাব না দিয়ে ধীরে ধীরে গতি কমিয়ে রাস্তার ধারে বাইক পার্ক করলো। প্রথমে নিজে নেমে হেলমেট খুলে নিল, অতঃপর আমার কাঁধের নিচে দু হাত চেপে আমায় বাচ্চাদের মতো তুলে ফেলে নিচে নামিয়ে রাখলো। খানিকটা বিস্মিত শব্দ করে তার দুবাহু খামচে ধরে ফেললাম আমি। হেলমেট খুলে নিতে নিতে সড়কের ধারের টং দোকান চোখে পড়লো আমার। বহুদিন আগে যখন আমি ভাইরাল হওয়ার ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন তার সঙ্গে টং দোকানে বসে চা খেতে খেতে টাওয়ার ডেকে খেপিয়েছিলাম আমি তাকে। ঠিক সেই জায়গাটায়। জায়গার মনে রেখেছে নাকি বিষয়টা কাকতালীয়? দুজন হেঁটে হেঁটে গেলাম টং দোকানে। আজ কোনো মানুষ নেই, বেঞ্চ ফাঁকা। আমি বলে উঠলাম, মামা দুটো দুধ চা, একটা চিনি ছাড়া আর একটাতে চিনি বেশি। একটা দুধ চা, চিনি বেশি, আরেকটা রং চা, চিনি ছাড়া। আমার অর্ডার শুধরে দিয়ে লম্বা লম্বা পা দুটো খেয়েছে কাঠের বেঞ্চে বসে পড়লো জায়দান। সুটবুট পরনে টং দোকানের সামনে এভাবে তার অবস্থান যেন বেমানান, তেমনি আবার যেন অতীব মুগ্ধকর এক দৃশ্য। তাকিয়েই থাকতে ইচ্ছে করে। সুরসুর করে গিয়ে তার পাশের জায়গাটায় দখল করে নিলাম আমি।
দুধ খাওয়াও ছেড়েছো? কবে থেকে? ছাড়িনি, সিম্পলি মুড নেই। শান্ত মুখটা দেখলে আগে কেমন যেন অস্বস্তি হতো। এত নির্লিপ্ত থাকতে পারে একজন মানুষ, অথচ এখন তার এই নির্ভীকতাই যেন আমার প্রিয়। আমি ভালোবাসি এই প্রতিক্রিয়াহীনতা। তার নিজস্ব বৈশিষ্ট্যই তাকে করে তুলেছে অনন্য। চাই সেগুলো কিছুক্ষণে দুজনেই নীরবে চুমুক দিলাম। দূর আকাশে জ্বলজ্বল করছে নক্ষত্রের দল। বায়ুর ঝাপটা, খোলা সড়কের ধার এবং রাত্রির প্রান্তিক প্রশান্তির মাঝে আমরা দুটো অস্তিত্ব। দীর্ঘ এক কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে এক হওয়া দুজন ভাঙাচোরা মানুষ। নিজেদের নীরবতায় যাদের প্রশান্তি, নিজের চায়ে আয়েশ করে এক চুমুক দিয়ে শেষমেশ আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জানান উত্তর করলো না, আমার দিকে তাকালোও না, কিন্তু জানি তার সমস্ত মনোযোগ আমার প্রতি নিবদ্ধ আছে। তুমি আমাকে তালাক দাওনি কেন? না মানে, আমার ধর্মের বিশেষ জ্ঞান নেই, কিন্তু তুমি তো জানতে, নাকি তুমিও জানতে না? দূর আকাশে নিবদ্ধ জায়দানের দৃষ্টি। আমার প্রশ্নের জবাব দেওয়ার লক্ষণ দেখলাম না তার মাঝে। ভাবলাম জবাব বুঝিয়ে আসবে না, অথচ এলো। কিছু প্রশ্নের কখনো উত্তর হয় না। এই যেমন, তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমি তোমায় ভালোবাসি কিনা, আমি বলবো হ্যাঁ। কিন্তু যদি বলে কতটুকু কিংবা কখন থেকে বাসি, আমি বলতে পারবো না। নিজের হাঁটুর দিকে তাকালাম, কেমন যেন দর্শন টাইপ উত্তর। উত্তর আদৌ দেয়নি সে। খোঁচাখুচি করবো আরো? তার দরকারি বাইক কোথায় এখন? এটাই তো আমার স্বামী, রহস্যের আড়ালে ঢাকা। তার নিজস্ব জগৎ এবং নিজস্ব চিন্তা বোঝা বড়ই দুষ্কর। আমাদের ভবিষ্যৎ কি হবে জাহিদান? আমার প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নটি জাহিদানকে থমকাতে বাধ্য করলো। চায়ের কাপ বেঞ্চের উপর রেখে দিয়ে সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। নির্লিপ্ততায় আবেগের প্রলেপ পড়েছে। জলজলে অনুভূতি নিয়ে বুঝি চেয়ে আছে সে, একেবারে আমার অন্তর মাঝে। একটা হাত তুললো সে, সযত্নে ছুঁয়ে দিল আমার গাল। আমি না চাইতেও বিড়াল ছানার মতো আদর খুঁজে মুখ ঘষলাম তার হাতের তালুতে। জায়দানের কণ্ঠস্বর গভীর হলো। অতীত আমি তোমার, বর্তমান তুমি আমার, তবে ভবিষ্যৎ হোক আমাদের দুজনের। চায়ের দোকানদার উপস্থিত থাকা সত্ত্বেও জায়দান বিশেষ কোনো পরোয়া দেখালো না। ঝুঁকে এসে আমার কপালে নিজের কপাল ছুঁয়ে পরক্ষণেই আমার মাথার পাশে একটা গাঢ় চুমু খেলো। অজান্তেই তার উরুর উপর আঁকড়ে বসলো আমার হাত। তার কথা এবং ভালোবাসার তাড়নায় সিক্ত হলো আমার সমস্ত অস্তিত্ব। আর কোনো সন্দেহ রইলো না নিজের সিদ্ধান্তের উপর। যতটুকু ছিল তা বুঝি ভাসিয়ে নিয়ে গিয়েছে তার উন্মাদ করা সেই মায়া। আমরা দুজন বেশ সময় নিয়ে আয়েশ করে চা খেলাম। অতঃপর আবারও যাত্রা শুরু করলাম। আমার প্রিয় সে স্থান, জায়দানের বাইকের সামনের ট্যাঙ্ক, তার শরীরে লেপ্টে বুকে মাথা গুজে রাখা। আমাদের যাত্রা থামলো নীরব এবং স্নিগ্ধ এক এলাকায়। বাইকে বসে স্বামীর বুকের আশ্রয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম আমি। সম্বিত ফিরল সামনের অত্যাধুনিক 15 তলা এক অ্যাপার্টমেন্ট ভবন দেখে। ভ্রু কুঁচকে আশেপাশে তাকালাম আমি। চোখ লেগে আসায় খেয়াল করিনি আমি কোন পথে এসেছি জায়দান। তাই শুধালাম, এটা কোন জায়গা? বসুন্ধরা সিটি। অবাক হলাম বেশ। স্পেশাল গ্যারেজে নিজের বাইক পার্ক করে আমায় ভেতরে নিয়ে গেল জায়দান। রিসেপশন এরিয়া বিশাল, খানিকটা হোটেলের মতো। জমকালো এলইডি লাইটের বহর, এতটা স্বচ্ছ এবং পরিষ্কার টাইলস বাঁধানো মেঝে যে নিজের প্রতিচ্ছবি অব্দি তাতে দেখা যায়। জায়দানকে রিসেপশনের লোক সালাম দিল। সেটি গ্রহণ করে আমায় লিফটে নিয়ে গেল সে। লিফট যখন 8 তলার পথে চলছে তখন আমি না পারতে জিজ্ঞেস করলাম, আমরা কার বাসায় এসেছি? জায়দান উত্তর করলো না। লিফটে আরো দুজন মানুষ ওঠায় কথা চাপা পড়ে গেল। 8 তলায় পৌঁছে আমাকে ফ্ল্যাটে নিয়ে গেল জায়দান। দরজার ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম। নিজের বৃদ্ধাঙ্গুলি বসিয়ে স্ক্যান করে দরজাটা খুললো জায়দান। ভীষণ কৌতূহল নিয়েই ভেতরে ঢুকলাম আমি। আমায় বরণ করে নিল এক অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট। সাদা এবং কালো ইন্টেরিয়র, মোলায়েম আলোয় উজ্জ্বল, বাতাসে সুঘ্রাণ ছড়ানো ক্যান্ডেলের সুবাস। আলাদা ড্রেসিং রুম এবং ডেকোরেটিং স্পেস সবই রয়েছে। আসবাব সেই তুলনায় বেশ কম। ভ্রুজোড়া কুঁচকে আমি ঘুরে ঘুরে চারপাশ দেখতে লাগলাম। জায়দান ঢুকে নিজের জুতো এবং আমার জুতো ক্যাবিনেটে রাখতে রাখতে বলল, সবকিছু এখন ইনস্টল করে নে। তোমার ঘর তুমি তোমার মতন করে সাজিয়ে নেবে, পারবে না? চমকে উঠলাম। ঝট করে ফিরে তাকালাম অবিশ্বাস্য দৃষ্টিতে। আমার ঘর মানে? জায়দান নিজের স্যুট খুলতে খুলতে নির্বিকার কণ্ঠে জানালো, তুমি আর আমি এখানে থাকবো। কেন? তোমার আগের ফ্ল্যাট? ওখানে কিছু খারাপ স্মৃতি আছে, জীবনে সেসব রেশ রাখতে চাইছি না। উপলব্ধি গ্রাস করলো আমায়। জায়দানের পুরাতন ফ্ল্যাটে মীরার সঙ্গে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গিয়েছে। বান্দা হয়তো এতদিন তোকে তোকে ছিল ঠিকানা বদলানোর উদ্দেশ্যে।
মসৃণ মেঝেতে পা ফেলে দ্রুত কাছে গেলাম তার। আর আরিফিন বাড়ি। জায়দান জমে গেল। খানিকটা সময়ের জন্য তার নয়ন মাঝে বুঝি চাপা এক আর্তনা দেখতে পেলাম, অতটুকুই। মাথা ঝাঁকিয়ে আমার নয়ন বরাবর তাকালো সে। দীপ্ত কণ্ঠে বলল, তোমাকে আমি নিজের বাড়ি দিতে চাই, হোটেল নয়। কথাটার মাঝে কতখানি হাহাকার লুকানো ছিল তার নির্লিপ্ত আওয়াজে বোঝা না গেলেও আমি ঠিকই অনুভব করতে পারলাম। আমার দুহাত জড়িয়ে গেল জায়দানের কোমর জুড়ে। উৎসুক হয়ে তার উদ্দেশ্যে চেয়ে বললাম, বাড়ি? কি হবে আমার নিজের বাড়ি দিয়ে? জায়দান এক হাতে আমার মুখ ছুঁয়ে জবাব দিল, সংসার। বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল বুঝি আমার মাথা থেকে পা অব্দি। কেঁপে উঠলাম আমি, অতি আকুতি নিয়ে শুধালাম, সংসার? হ্যাঁ, তোমার আমার সংসার। আমরা দুজন? শুধু আমরা দুজন। টোনাটনির সংসার? তুমি যদি টনি হও, আমি তবে টোনা হতে রাজি। এমন আদুরে উত্তর আমার হজম হলো না। চোখ দুটো আবেগের অশ্রুতে ভরে এলো। তবে এই অশ্রু সুখের, আনন্দের, পরিপূর্ণতার। ঝুঁকে জায়দানের বুকে মাথা রাখলাম আমি। আমায় সযত্নে নিজের বাহু ধরে আগলে নিল স্বামী। তার শরীরে লেপ্টে থাকা সুবাস গ্রহণ করলাম প্রাণ ভরে। এই সংসারের সুখ আমার কপালে সইবে তো? না শৈলী, আমার কপালের সবটুকু সুখ লেগে দেবো তাকে। তোমার কপাল ছেড়ে আর কোথাও যেতেই চাইবে না সুখ। আলিঙ্গনের জোর বাড়ালাম। অভিমানী সুরে জিজ্ঞেস করলাম, তুমি শুরু থেকে আমাকে এইভাবে ভালোবাসতে না কেন জায়দান? শুরু থেকে ভালোবাসলে তো বুঝতাম না তুমি ভালোবাসা কতটা ভাগ্যের ব্যাপার। আমার মুখটা নিজের আঁচলায় তুলে মোলায়েম দৃষ্টিতে তাকালো জায়দান। ওই নির্বিকার খোলসের আড়ালে উকি দিল মায়া, মুগ্ধতা এবং ভালোবাসা। চোখ জুড়িয়ে যায় এমন দৃষ্টি দেখলে। জায়দান ঝুঁকে এসে আমার গালে নাক ঘষে মৃদু আছে বলল, আমি জানি আমি তোমার সঙ্গে বহু অন্যায় করেছি। সব থেকে বড় অন্যায় ছিল আমার নির্লিপ্ততা। আমি তোমায় যতটা না কষ্ট দিয়েছি তার চাইতে দ্বিগুণ যাতনা নিজে বরণ করেছি। যদি পারো কোন একদিন আমায় মাফ করে দিও। গাল বেয়ে গড়ালো আমার অশ্রু ফোঁটা। আবেশিত হয়ে আবদার করলাম, তবে কথা দাও কখনো ছেড়ে যাবে না আমায়। জায়দান দীর্ঘ একটা সময় আমার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আমার মুখ, যেন নিজের মস্তিষ্কে আজীবনের জন্য চেপে নিল স্মৃতিটুকু। অতঃপর বলল, কথা দিলাম তোমার হৃদ ফলকে থাকবে আমার নাম। দোয়া করি আমার কবরের পাশে হোক তোমার স্থান। মাথায় হাত বুলিয়ে আনলো সে, মমতার হাত। আবেশে চোখ বুজে নিলাম আমি। ড্যাডের পর একমাত্র একটা মাত্র পুরুষ আমায় এভাবে আঁকড়ে নিল, কোনো প্রশ্ন ছাড়া, আমার আত্মপরিচয় সম্পর্কে কোনো দ্বিধা ছাড়া। যখন চোখ খুললাম তখন নিজের ভেতর নতুন আশা ছাড়া আর কিছুই টের পেলাম না। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হওয়া সত্ত্বেও 6 ফুটই বান্দার নাগাল পেলাম না আমি ঠিকঠাক ভাবে। আশেপাশে তাকিয়ে সোফা দেখতে পেলাম, তাতে চড়াক করে লাফিয়ে উঠলাম। জায়দান ভ্রু উঁচু করে আমার কাণ্ড দেখলো। এদিকে আসো কুইক, হুকুম করলাম আমি রীতিমতো। জায়দান কৌতূহলী হয়ে এগিয়ে আসতে 2 হাত তার কাঁধে ভর দিয়ে তার গলা জড়িয়ে ধরলাম আমি। অতঃপর মুখ নামিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। চোখ জোড়া বুজে এলো আমার। জায়দান প্রথমটা জমে গেলেও পরক্ষণে আমার ফিনফিনে কোমর জোরে নিজের হাত জড়িয়ে ফেললো। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বাক্যগুলো কেন যেন আসলো না আমার ভেতর থেকে, কারণ ভালোবাসা হয়তো কেটে যায়, কাটে না শুধু মায়া। তাই তো জায়দানের ঠোঁটের মাঝে আমি ফিসফিস করলাম, তোমার প্রতি আমার অশেষ মায়া বরফ মানব। আমার দেয়া নতুন নাম কানে যেতেই জায়দানের ঠোঁটে দুর্লভ এক হাসি ফুটলো। অতি ক্ষীণ শব্দ তার, অথচ এর পেছনে আবেগ অসীম। প্রাণ ভরে জীবনে প্রথমবারের মতো নিজের স্বামীকে আনন্দের হাসি হাসতে দেখলাম আমি। জায়দান দ্রুতই আমার ঠোঁটের দখল নিতে নিতে উত্তর করলো, আর তোমার প্রতি এই বরফের সবটুকু জ্বরের নিবেদন মাই ওয়াইফ। অত্যন্ত মধুর চুম্বনখানি ধীরে ধীরে হয়ে উঠলো উত্তপ্ত। কেউ কাউকে ছাড়তে রাজি নই আমরা। নিজেদের মাঝে ডুবে যেতে চাই, মিশে যেতে চাই দুটো অস্তিত্ব। জায়দান আমায় কোলে তুলে টি টেবিলের উপর বসালো, হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ে তৎক্ষণাৎ আমার ঠোঁটে হারিয়ে ফেলো নিজেকে। অধরের ছোঁয়া পেরিয়ে তার আদর ঠেকলো আমার চিবুকে, চিবুক বেয়ে আরো নিচে, কাঁধের উপর থেকে টপসের স্ট্রেপ সরিয়ে নমনীয় ঠোঁট জোড়া বুলিয়ে আনলো জায়দান। শিউরে উঠে তার চুল খামচে তুললাম আমি। মাথা ঝুলে পড়লো পেছনে। জায়দান বলো বউ। আমার গ্রীবা জুড়ে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো সে। বঙিয়ে উঠলাম। ভালোবাসার মুহূর্ত মাঝে বিশ্রীভাবে হস্তক্ষেপ করে ভয়ানক আওয়াজে বেজে উঠলো রিংটোন। সোনা বন্ধু তুই আমারে। পরনের ট্রাউজারের পকেটে আমার ফোনটা লাফিয়ে চলেছে।
উভয়ে জমে গেলাম সম্পূর্ণ। এক লহমায় বুঝি সবকিছু গুড়িয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে পকেটে হাত ভরলাম। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা। জায়দান ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে রইলো। আমার হাতে সশব্দে ভাইব্রেট করতে করতে সাইরেনের মতো বেজে চলেছে রিংটোন। মুখটা পাংশুটে হয়ে গেল আমার। চেতে উঠলাম আমি। কলার আইডি কে হবে আর? মীরা শালি খায় গাঞ্জুটি বিড়ি। গলা উঁচিয়ে চিৎকার করলাম। ফোনটা আছড়ে ফেললাম মেঝের দিকে। জায়দান সেটা ক্যাচ ধরে ফেললো। ভ্রু উঁচু করে শুধালো, তুমি নার্গিস আপার ভক্ত নাকি? হ্যাঁ, নারকেলের শক্ত খোল। সাবিন নার্গিসের ভক্ত। আমার কাঁচুমাচু অবস্থা এবং ভীষণ লজ্জা দেখে জায়দান নিজেই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ মীরা, বলো। হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছে, চিন্তা করো না। জি, অবশ্যই। আগামীকাল লোক পাঠাবো আমি। কষ্ট করে সেভেনের জিনিসপত্রগুলো বুঝিয়ে দিও। থ্যাঙ্কস। ও ফ্রি হয়ে আমাকে কল করবে। গুড নাইট। ফোন কেটে সোফায় রাখলো জায়দান। সরস মুখে তাকালো আমার দিকে। কারণ ছাড়াই জায়দানকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালাম আমি। আমায় পাল্টা নিজের মাঝে আশ্রয় দিয়ে পিঠে আদর হাত বুলিয়ে দিল সে। উপহাস করে বলল, রিংটোনের বেলায় আমার বউ সেরা। আরো লজ্জা পেয়ে গুঙিয়ে উঠলাম। হুম, সকাল সকাল উঠতে হয় আমার। এমন রিংটোন রেখেছি যেন কল এলে বা অ্যালার্ম বাজলে ছেড়ে দেবা কেঁদে বাঁচি বলে নিজে উঠে গিয়ে অ্যালার্ম বন্ধ করতে হয়। জায়দান বুঝি হাসলো আবারও। শব্দ না শুনলেও টের পেল। আমার শক্তভাবে আলিঙ্গনে বেঁধে রেখে দুলতে দুলতে সে ব্যক্ত করলো, এখন থেকে রোজ একই অ্যালার্মে নিজের ঘুম ভাঙবে, তাই ভেবেই ভালো লাগছে বেশ। মাই প্রিটি লিটল ইউনিক ওয়াইফ। অসম্ভব এক উষ্ণতায় আমায় ছেয়ে গেল সম্পূর্ণ। পরদিন সকাল। আরামদায়ক উষ্ণ বিছানায় যখন আমার ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় 10:30। চোখ কচলে আড়মোড়া ভেঙে উঠে বসতে খেয়াল করলাম বিছানার পাশ ফাঁকা পড়ে আছে, একদম পরিপাটি করে গোছানো। সেদিকে চেয়ে মুচকি হাসলাম। গত রাতে কথা মনে পড়তে মনের মাঝে খুশি ছলাৎ ছলাৎ করে উঠলো। নীরবে মেঝেতে পা নামাতে গিয়ে দেখলাম ইতিমধ্যে স্লিপার প্রস্তুত আছে। গতকাল রাত অব্দি আমার সাইজের ছিল না, জোগাড় করে ফেলেছে সে। বেশ মোলায়েম হাসি ঠোঁটে নিয়ে বাথরুমে গেলাম আমি। নতুন ব্রাশ এবং মোটামুটি সকল প্রয়োজনীয় প্রসাধনী ইতিমধ্যে প্রস্তুত আছে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ক্লোজেট থেকে জায়দানের একটা টি শার্ট বের করে পরলাম আমি। আমার সকল কিছু আজ বিকাল নাগাদ হয়তো এসে পৌঁছাবে। ক্ষুধা লেগেছে ভীষণ। হেলে দুলে যখন কিচেনের দিকে এগোলাম তখনই ডাইনিং টেবিলের সামনে এসে থেমে গেলাম আমি। একটা হটপট রাখা, তার উপর একটা স্টিকি নোট। নোট তুলে আগে হটপট খুললাম। ভেতরে গরম গরম নুডলস আর ডিম সিদ্ধ রাখা। পাশেই ছোট একটা বক্সে কিছু ফলমূল এবং হট ফ্লাস্ক ভর্তি চা। হতবাক হয়ে গেলাম আমি। চোখ পিটপিট করে নোটের দিকে তাকালাম। হাতের লেখা চিনতে একটুও বেগ পেতে হলো না। নাস্তা সবটুকু খেয়ে শেষ করবে কেমন? সরি, আমি খুব ভালো রাখতে পারি না, তাই বিধায় নুডলসই ভরসা। দুপুরে টেক আউট এসে যাবে তোমার জন্য। আর হ্যাঁ, বেডরুমের ক্লোজেটের ড্রয়ারে আমার কার্ড আছে। বাড়ি সাজাতে বা নিজের জন্য আরও যা যা প্রয়োজনীয় মনে হয় সব কিছু অর্ডার করে নিও। সি ইউ সুন মাই বেলাভেড ওয়াইফ। লাভ ইউ। কিস কিস। নোটটা যখন শেষ করলাম তখন আমার দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা। বুক ভর্তি আশা ভরসা পরিপূর্ণ জীবন। নোটের কাগজটা তুলে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় এক চুমু খেলাম আমি। ফিসফিস করলাম, সংসার, আমার ছোট্ট একটা সংসার। কুঠি জুড়ে আজ কেমন যেন সাজ সাজ রব। মেয়েরা ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে এদিক সেদিক। কেউ চাল ধুয়ে আনছে, কেউ বা মাংস কেটে নিচ্ছে, কেউ চুলায় কড়াই চাপিয়েছে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করতে। কাউকে বাজারে পাঠানো হয়েছে দরাদরি করে তাজা মাছ এবং সবজি নিয়ে আসতে। গোটা কুঠি আজ মেহমান আপ্যায়নে ব্যস্ত। সিঁড়ি বেয়ে যখন উপরে উঠছি তখন জায়দান আমার হাত চেপে ধরে রেখেছে প্রচন্ড শক্তভাবে। মুখটা যথাযথভাবে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও খানিকটা অস্বস্তিকর ভাব সে কিছুতেই মুছতে পারছে না। এমনিতেও অতিরিক্ত লম্বা হওয়ার দরুন কুঠির সরু বারান্দায় মাথা নিচু করে চলতে হচ্ছে। উপরন্তু আশপাশ থেকে মেয়েদের উঁকুঝুঁকি দিতে দেখে সে সংকুচিত হয়ে গিয়েছে। আমি তার হাতটা নিজের মুঠোয় চেপে আশ্বাস দিলাম, তোমার যদি খারাপ লাগে তাহলে চলো আমরা চলে যাই, বাইরে কোথাও না হয় দেখা করবো। জায়দান কথাটি শুনে মাথা নাড়লো, আঙুলে চশমা ঠিকঠাক করে নিয়ে জানালো, না, কথার বরখেলাপ করা উচিত না। আমি ঠিক আছি, চিন্তা করো না। মোলায়েম হাসার চেষ্টা করলাম। অভ্যন্তরে এতটা মুগ্ধতা কাজ করছে যা বলে বোঝানো সম্ভব নয়। আমার আম্মু সাবিনার সঙ্গে কুঠি অব্দি জায়দান নিজ থেকেই দেখা করতে আসবে, বিষয়টা আমার অকল্পনীয় ছিল। প্রথমবারের মতো ভদ্র পুরুষের পা পড়েছে এই অঙ্গনে, তাই চারপাশে রমরমা আনন্দ।
আম্মুর ঘরের কাছে আসতেই তীব্র বেলির সুবাস নাকে এসে ঠেকলো, সঙ্গে ভেতরে উত্তেজিত কণ্ঠস্বর। কাচিটা কিন্তু আগে টেস্ট কইরা দেখবি বানু। আর আস্তা মুরগিটা যেন মশলা মাখায়া ভালো মতো রান্ধে। আমার জামাইয়ের আদর যত্নের যদি কোনো কমতি হইছে তো ভালো হইবে না, বইলা দিলাম। আম্মু, না পারতে উত্তেজিত হয়ে ডেকে উঠলাম। তড়াক করে ঘুরে দাঁড়ালেন সাবিনা, পরিপাটি বাদামি রঙের শাড়ি পরনে, হালকা গহনা এবং স্নিগ্ধ সাজসজ্জা। আমাকে দেখে বিরাট হাসি খেলে গেল তার মুখ জুড়ে। টানা টানা গভীর নয়ন জোড়া জলজল করে উঠলো খুশিতে। আমার আম্মা জান, তুমি আইছো? ভেতরে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম জননীর বুকে। সাবিনা নিজের ভেতর যেন লুকিয়ে নিলেন, আগলে ফেললেন চঞ্চল উষ্ণতার চাদরে। তুমি ভালো আছো আম্মু? জানি না, কিন্তু এখন খুব ভালো আছি আম্মা। তুমি আইসা পড়ছো আমার বুকে, আমার আর কিচ্ছু লাগবো না। অদূরে কক্ষের প্রবেশ পথে দাঁড়িয়ে নীরবে আমাদের আবেগ বিনিময়ে পর্যবেক্ষণ করলেন জায়দান। আমি নিজেকে আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ইশারা করলাম ভেতরে আসার জন্য। সাবিনা প্রসারিত নয়ন মেলে দেখলেন আমার স্বামীকে। ভেতরে ঢুকতে গিয়ে উচ্চতার কারণে দরজার কাঠামোর সঙ্গে কপালে গোতা খেলো বেচারা। ঠিক করে হেসে ফেললাম আমি। জায়দান অবশ্য বিশেষ প্রতিক্রিয়া করলো না, কপাল ডলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে ভেতরে এলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। সালাম করার উদ্দেশ্যে জায়দান ঝুঁকতে যেতেই সাবিনা দু হাতে তার বাহু আঁকড়ে ধরে আটকে ফেললেন। আরে করো কি, সন্তানের জায়গা মায়ের বুকের মধ্যেই হয়। জায়দান থমকে গিয়ে আমার মায়ের দিকে তাকালো। সাবিনা বড় স্বাদ নিয়ে দেখলেন তাকে, কাপা কাপা দু হাত তুলে অত্যন্ত আলতো ভাবে ছুঁয়ে দিতে চাইলেন মুখ, অথচ পারলেন না। স্পর্শেও এমন অনীহা, যেন পবিত্র কিছু ছুঁয়ে অপবিত্র বানিয়ে ফেলবেন। জায়দান নিজ থেকে তার হাত দুখানা গালে চাপলো নিজের। ছোঁয়ায় কেঁপে উঠলেন সাবিনা, কাজল টানা চোখের মাঝে ভর করলো আবেগ অশ্রু, ঠোঁটে বিরাট খুশির চওড়া হাসি। এ তো পুরাই ইলেকট্রিসিটির খাম্বারে আম্মা। অভাবনীয় প্রশংসায় বিব্রত বোধ করলো জায়দান। তার গাল দুটো অতি সামান্য রাঙা হয়ে উঠলো। অপরদিকে আমি অট্ট হাসিতে হেসে উঠলাম। ঠিক বলেছো আম্মু, আমার ব্যক্তিগত টাওয়ার। জায়দানের গাল হালকা টেনে আদর আদর বুলিয়ে সাবিনা নরম গলায় স্নেহকাতর কণ্ঠে বললেন, আমার আব্বাজান, আপনি ভালো আছেন? জায়দানের জন্য এমন হৃদয় নিংড়ানো আদর অপ্রত্যাশিত, সেটা তার অভিব্যক্তি দেখেই বোঝা গেল। শক্ত পাথুরে চেহারায় এক নমনীয় ভাব ফুটে উঠলো। মাথা দুলিয়ে এসে আবেগে সামান্য ভেঙে আসা কণ্ঠে উচ্চারণ করলো, জি আন্টি, আমি ভালো আছি। আন্টি না আম্মু বলবা। যেমন আমার আম্মাজান আমারে মেয়ে, তেমন তুমি আমার ছেলে। আমার আব্বাজান। জায়দান শুধু স্তব্ধ হয়ে চেয়েই রইল, কোনো প্রত্যুত্তর আর করতে পারলো না। কিছুক্ষণের মাঝেই আমি আর জায়দান দুজনে বসলাম সাবিনার ঘরে বিছানায়। ক্ষণে ক্ষণে উৎসাহী অনেক মেয়ে এসে কৌতূহল নিয়ে উকি ঝুঁকি মেরে দেখছে। গ্রামের বাড়িতে নতুন বর বউ আসলে যেমন আচরণ করা হয়, এদের আচরণও তেমনটাই। জায়দান সমস্ত সময়টা ফ্লোরের দিকে চেয়ে থাকলো। তার অস্বস্তি হচ্ছে স্পষ্ট, তবে নিজেকে সংযত রেখেছে সে। সমস্ত কুঠি জুড়ে রটিয়ে বলল, ম্যাডামের মেয়ের জামাই আকাশের তারার টুকরা। এমন ভদ্র পুরুষ তারা বাপের জন্মেও দেখেনি। মোটামুটি কৌতূহল মিটে গেলে দরজা আটকে দিলেন সাবিনা। আদেশ করে দিলেন যেন কেউ আর তার মেয়ে জামাইকে অস্বস্তিতে না ফেলে। ইতিমধ্যে শরবত, ফলমূল, নাস্তা চলে এসেছে। আমি তো গোগ্রাসে গিলছি যেন কতদিনের অভুক্ত প্রাণী। সাবিনা নিজের হাতে বানানো সেমাই চামচের পর চামচ গিলছি শুধু। সাবিনা তাতে আমার মাথায় একটা চাটি মারলেন। খাবার এখানে খায় মানুষ। রোজা রাখছিলা নাকি 4 দিন? মুখ ভর্তি খাবার নিয়ে হাসলাম। তোমার হাতের রান্না তো আম্মু প্রতিদিন কি পাই নাকি? শোনো, সবকিছু 4 বাটি করে প্যাকেট করে দেবে, বাসায় গিয়ে 1 মাস খাবো আমি। কত বড় নোলামের! হাসাহাসি করে গড়িয়ে পড়লাম মা আমি। জায়দান এক দৃষ্টে আমাদের দুজনে খুনসুটি দেখে গেল। বেশ দীর্ঘ সময় যাবৎ সে সাবিনাকে দেখে যাচ্ছে আমি খেয়াল করেছি। বুকের ভেতরটা চেপে উঠলো আমার উপলব্ধিতে, এমন একজন মায়ের বড্ড অভাব ছেলেটার জীবনে। এর আগে কেউ তাকে আব্বাজান বলে ডেকেছিল কি? কেউ আদর করে আম্মু ডাকতে আবদার করেছিল কি? উত্তরটা জানা নেই আমার। কারণ জেসমিন শিকদার জায়দানের জীবনের এমন এক অধ্যায়, যে অধ্যায় সম্পর্কে আমার ধারণা নিতান্তই নগণ্য। ও কি আব্বাজান, আপনি একটুও খাইলেন না? আম্মা আমারে বলছে আমি আপনার জন্য আলাদা কইরা মিষ্টি ছাড়া বানাইছি, গুড় দিয়া।
সম্বিত ফিরে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো জায়দান। দ্রুত চামচ মুখে তুলতে তুলতে বলল, জি জি, খাচ্ছি আন্টি। আম্মু, জি আম্মু। সম্বিত ফিরে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো জায়দান। দ্রুত চামচ মুখে তুলতে তুলতে বলল, রীতিমতো ফিস ফিস করে উচ্চারণ করলো জায়দান। অতঃপর চামচ মুখে ঢুকিয়ে দিয়ে নিজের অভিব্যক্তি লুকিয়ে ফেললো। মানুষের জীবনে আনন্দের সময়গুলো দ্রুতই কাটে, তেমনি সাবিনার সঙ্গে সময়গুলো বেশ জলদি ফুরিয়ে এলো। দুপুরে খাবারের আয়োজন ছিল এলাহি। মনে হচ্ছিল আমরা ভুলে কোনো বিয়ে বাড়িতে হাজির হয়েছি। জায়দান, যে কখনো নিজের প্রয়োজনের অতিরিক্ত এক দানাও মুখে তোলে না, তাকে তোষামোদ করে আস্ত মুরগির অর্ধেক খেতে বাধ্য করার বিষয়টা বেশ মনে ধরেছে আমার। বেচারা জোরালো ভাবে কাউকে মানাও করতে পারছিল না। একটা সময় তো অবস্থা এতই বেগতিক হয়েছিল যে নিজের প্যান্টের বেল্ট ঢিলে করে হলেও পেটে জায়গা করতে হয়েছে বেচারা জায়দানকে। স্বামীকে খোঁচাখুচি করে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছি আমি। আমাদের খুনসুটি দেখে তৃপ্তি হাসি হেসেছেন সাবিনা। বিকালের দিকে আমরা হয়তো আর মিনিট 30 আছি এখানে। কাচ্চি, রোস্ট, রসমালাই, কাবাব এগুলো হজমের সময় না দিয়ে এখন বসেছে চায়ের আসর। জায়দানের জন্য কড়া লিকারের তেতো রং চা প্রস্তুত, সেটিতে এই মুহূর্তে নির্বিকার চুমুক দিচ্ছে সে। অন্যদিকে আমি মায়ের গলা জড়িয়ে ধরে বসে আছি। এভাবে আর কতদিনই বা এতটা কাছাকাছি থাকতে পারবো? আরামদায়ক গাঢ় নিস্তব্ধতা ভঙ্গ করলো জায়দানের কণ্ঠস্বর। চায়ের কাপ নামিয়ে রেখে সে সাবিনার দিকে তাকালো নরম দৃষ্টিতে। আপনি আমাদের কাছে চলে আসেন আম্মু। আমাদের ছোট্ট পরিবার তাহলে এক গুরুজনের ছায়া পেত। জামাইয়ের প্রস্তাবে মৃদু হাসলেন সাবিনা। আমার চুলে বিলি কেটে দিতে দিতে জানালেন, যাওয়ার হইলে ওই মানুষটার হাত ধইরা কবে এই সমাজে চইলা যাইতাম। ড্যাড। আমি বলে উঠতে সাবিনা একটা দীর্ঘশ্বাস ফেলে সায় দিলেন। হ্যাঁ, তোমার ড্যাড। লোকটা আমাকে শুরুতে অনেক অনুরোধ করত, খুব ভালোবাসতো, আমাদের একটা পরিবার চাইতো। কিন্তু আমি তো বাস্তবতা বুঝেছিলাম। তার সন্তান পেটে আসার পর আমিও চাইছিলাম তার সঙ্গে যাইয়া সংসার বাঁধতে। কিন্তু কিন্তু কি? অধীর আগ্রহে শোধালাম আমি। কিন্তু বাস্তব আর গল্প এক হয় না আমার আম্মা। তোমার বাপের তখন রমরমা ব্যবসা, নিজের মাথার ঘাম পায়ে ফেলা উনি উঠানের অভিজাত সমাজের সিংহাসনে। ওই রকম সময়ে একটা নাপাক মাইয়ার সাথে যদি উনি সংসার করতেন তাইলে কেমন হইতো বলো তো? উন্নতির জন্য তার শত্রুর কোনো কমতি ছিল না, সবাই সৎ পাইতা বৈশা ছিল। একটা দুর্বলতা পাইলেই ওনাকে ঘায়েল করার ফেলতো। এর জন্য ড্যাড পিছিয়ে এসেছিলেন? এবার জায়দান জিজ্ঞেস করলো। সাবিনা মাথা নাড়লেন। উনি পিছাইতে চান নাই, উনি চাইতেন আমারে নিয়া সমাজে প্রতিস্থাপন করবেন। যে যাই বলুক না কেন উনি আমাকে নিজের রাজরানী মানবেন। কিন্তু আমি মানতে পারি নাই। আমার সন্তানকে সবাই বলবে পাপের সন্তান, নিষিদ্ধ প্রাণ। এইটা আমি মানতে পারতাম না কোনো দিন। আমি আমার আপন মানুষগুলার জীবনে বিপদ হইতে চাই নাই। শুরুতেই ওনার সঙ্গে সম্পর্কে আমার সায় দেওয়া ঠিক হয় নাই। কিন্তু ওনার মতন কইরা আমাকে কেউ আদর দেয় নাই। এই তল্লাটে পুরুষ আসে বহু, কিন্তু তারা আদর দেয় নাই, হাসিল করে। আমার আম্মার বাপ হয়তো ভিন্ন ধাতুতে গড়া ছিলেন, তিনি এইটাও স্বীকার করছিলেন। এর আগে ওনার বহু মেয়েকাণ্ড ছিল, বিভিন্ন পল্লীতে যাতায়াত ছিল, কিন্তু আমার উপর আইসা উনি আটকাইয়া গেছেন, আর নড়তে পারেন নাই। জায়দান আর আমি একে অপরের দিকে তাকালাম নিঃশব্দে। আমার বাবা মায়ের এই কাহিনী আমার নিজেরও অজানা ছিল এতদিন। তাদের মধ্যকার সবকিছুই কেমন যেন নিষিদ্ধ ধাঁচে, অত্যন্ত জটিলতায় ঘেরা, সামাজিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিকটু। যদি পবিত্র বলে কিছু থেকেই থাকে সেটা ছিল তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং আমার প্রতি দায়িত্ববোধ। সাবিনা আজ নিজের অসমাপ্ত কাহিনী সমাপ্ত করলেন। একটা সময় উনিও একটা সময় উনিও বুঝলেন চারদিকে কাল সাপ, আমাকে নিয়ে যাওয়াটা ঝুঁকির হইতে পারে। কত যে সাবধান ছিল আমরা। ভালোবাসার সময় মনে রং ছিল, কিন্তু নারী ছেঁড়া ধনকে দূরে পাঠাইয়া দিতে সেই রং ছাই হইয়া গেল।
আমি দূর থেকেই আমার জীবনের ভালোবাসার মানুষগুলোর সুখ দেখতাম। কখনো নিজের ছায়াও পড়তে দিতে চাইতাম না, কারণ আমি জানতাম একদিন আমার পরিচয় ওই মানুষগুলোর উপর কাল হইয়া দাঁড়াইতে পারে। আর দেখো আব্বা, সারাটা জীবন যেটা না হওয়ার জন্য পালাইছি সেটাই হইয়া গেল আমার আম্মার সাথে। এক মুহূর্ত থেমে তিনি যুক্ত করলেন, আর এখন এইটাই আমার জীবন। আমি চাইলা সরি আর এখন এইটাই আমার জীবন। আমি চইলা গেলে এইখানের অসহায় মেয়েগুলা যাবে কোথায়? ওরাই আমার আমানত। এখন বাকিটা জীবন ওদের দেখাশোনা কইরাই আমার কাটাইয়া যাব। সাবিনার চোখ জোড়া ছলছল করে উঠলো। জাপটে ধরলাম আমি নিজের জননীকে। জায়দান এগিয়ে এসে দ্বিধা কাটিয়ে সাবিনার একটা হাত তুলে নিল নিজের হাতে, যেন ভরসা স্বরূপ। কয়েক মুহূর্ত আমরা কেউ কোনো কথা বললাম না, নীরবে অনুভব করলাম একে অপরকে। আমাদের প্রত্যেকেরই মনে হলো জীবনে আমরা কেউ আর একলা নেই, আমাদের খেয়াল রাখার দুজন করে মানুষ আছে এই পৃথিবীতে। আপনি একজন সংগ্রামী নারী আম্মু, নরম গলায় বলে সাবিনার ঝনঝনে চুড়ি পরনে হাতখানি নিজের কপালে ঠেকালো জায়দান। পরক্ষণে খানিকটা কঠোর কণ্ঠে বলল, আমার মনে হয় না এই ঝামেলায় আপনার জড়ানো। না আব্বা, তোমার এই কথাটা মানতে পারলাম না। সাবিনা আঙুল তুলে আদরে শাসন করলেন জায়দানকে, হাত বাড়িয়ে তার মাথায় স্নেহ বুলিয়ে বললেন, তাকদির হুসাইন আমার স্বামী। উনি আমারে বিয়ে করার পর আমি দ্বিতীয় কোনো পুরুষও আমার রুমের চৌকাঠ অব্দি আসতে দিই নাই। আজকে আসছো শুধুমাত্র তুমি। ওনার হক আদায় করা দরকার। ওনার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমি পেরায় রাতে ওনাকে স্বপ্নে দেখি, কষ্টে আছেন উনি। আমি বুঝি কাল সাপগুলোকে শায়েস্তা করা দরকার। আমার স্বামীর ভালোবাসার হক ছাইরা দিলেও ওনার মর্যাদার জন্য আমি লড়াই করতে প্রস্তুত। তুমি এখন পরিকল্পনা বদলাইও না, শুধু বলো আমাকে কি করতে হবে। জায়দান নিশ্চিত হওয়ার জন্য এক নজর আমার দিকে তাকালো। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। অবশেষে সে উঠে দাঁড়ালো, নিজের কোটের পকেট থেকে ছোট্ট একটা বস্তু বের করে আনলো, অতঃপর সেটি সাবিনার হাতে দিল। আমরা মা মেয়ে মিলে বস্তুটা দেখলাম। অতি সাধারণ দেখতে ছোট্ট একটা পেন ড্রাইভ। জায়দান গুরু গম্ভীর স্বরে ব্যক্ত করলো, এটা টার্গেটের ল্যাপটপে কানেক্ট করবেন, যে কোনোভাবে 2 মিনিট সময় নেবেন, ব্যাস, বাকি কাজ আমার। পড়ন্ত বিকেল। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় ফেরার কথা থাকলেও কেন যেন ফিরতে মন চাইছে না। জায়দান মাঝপথে নিজের বাইক পার্ক করে রেখেছে। আমরা দুজন সড়কের ধার বেয়ে একে অপরের হাত ধরে হেঁটে যাচ্ছি। ব্যস্ত জনজীবন, এদিক সেদিকে স্ট্রিট ফুডের স্টল, মানুষের হাক ডাক, লোকাল বাসের কন্ডাক্টরদের চিৎকার, সকলের বাড়ি ফেরার তাড়া, কোচিং শেষ করে ঘরের পথে বাচ্চারা। অত্যন্ত সাদামাটা শহুরে দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে আমার, কারণ এইভাবে কখনো নিজের স্বামীর সঙ্গে সময় কাটানো হয়ে ওঠেনি আমার। জায়দানের বাহু চেপে নিজেকে তার মাঝে বিলিয়ে দিয়ে আমি কোমল কণ্ঠে বললাম, জায়দান, হুম। চলো না আমরা আবার বিয়ে করি। জায়দান থামলো, আমার দিকে ফিরে তাকালো, একটা হাত তুলে আমার কপালে চলে আসা চুলের গুচ্ছ কানের পেছনে গুজে দিয়ে বলল, একবার বিয়ে করে ইতিহাস হয়ে গেল, আরো একবার করতে চাও? খিলখিল করে হাসলাম আমি। ধুরো বেটা। আমার এমন প্রতিক্রিয়া শুনে অতি সূক্ষ্ম হাসি ফুটলো জায়দানের ঠোঁটে। পাল্টা বলল, দূর বেটে। অট্ট হাসি হেসে তার কাঁধে চাপড় দিলাম আমি। পরক্ষণে গুঙিয়ে উঠে বললাম, জায়দান, আমি সিরিয়াস। বলুন আমার সিরিয়াস বউ। আমাদের তালাক হয়নি, তুমি এখন আমার স্বামী মানছি আমি, কিন্তু আইনগতভাবে আমরা সেপারেটেড। আমার ম্যারেজ সার্টিফিকেট চাই। জায়দান আমার হাতটা নিজের হাত মুঠোয় পুড়ে নিয়ে পুনরায় হাঁটতে হাঁটতে উত্তর করলো, যেমন তোমার বউয়ের ইচ্ছা। সত্যি আমরা বিয়ে করব? করবো, বাট বাট লেট আস বি সেটল ফার্স্ট। এতদিন অপেক্ষা করেছো, একটুখানি পারবে না? প্রশস্ত হাসলাম আমি। খুব পারবো। হাসির মাঝে হঠাৎ সামনের একটা দৃশ্য দেখে আমি সম্পূর্ণ জমে গেলাম। আমার পরিবর্তনটা স্পষ্ট খেয়াল করলো জায়দান, তাই মুখ ঘুরিয়ে তাকালো সেই দিকে। সড়ক থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট পার্কের মতো জায়গা, যেখানে একটা বেঞ্চ ঘিরে বেশ কত পথ শিশু বসে আছে, প্রত্যেকের কাছে খাতা কলম বই। দুজন শিশুর সঙ্গে দরিদ্র পিতা মাতাকেও চোখে পড়ছে। তাদের সামনের বেঞ্চে বসে আছে এক তাগড়া তরুণ। সুদর্শন মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, ঝাঁকড়া চুল এবং চোখে আটা পুরাতন দিনের মোটা ফ্রেমের একটা চশমা। একটা ছোট হোয়াইট বোর্ড বসিয়ে সেখানে মার্কার পেন দিয়ে দাগ কাটছে সে। বাচ্চাগুলো তার কথা মনোযোগ দিয়ে শুনে নিজেদের খাতায় পেন্সিল দিয়ে লিখছে সে।
তাদের পড়ালেখা শেখানো হচ্ছে। আমার চোয়াল ঝরে পড়লো। ওটা আয়দান না? আমার অবিশ্বাস ভরা কণ্ঠের বিপরীতে জায়দান নির্লিপ্ত উত্তর করলো। হাইদিন আরিফিন। চাপাগুলির মতন সড়ক বেয়ে মানুষেরা হেঁটে যাচ্ছে। দুপাশে দেয়ালে ঘেরা ঘরবাড়ি। একটা পুরাতন একতলা ভবনের পুরাতন মরচে পড়া গেটের পিছনে দাঁড়িয়ে আছে মীরা। ভবনটা বন্ধ, কাঠের দরজায় তালা। শ্যাওলা লেপ্টে থাকা দেয়াল থেকে দূরে সাবধানে দাঁড়িয়ে নিজের হাতের ফোন ঘেটে দেখছে সে। স্ক্রিনে উজ্জ্বল একটা ছবি। সাবিন পাঠিয়েছে তাকে। এক তরুণ ছেলে রাস্তার ধারে পথশিশুদের পড়াতে মশগুল। মীরা যবে থেকে ছবিটা দেখেছে তবে থেকে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না বিষয়টাকে। দুজন পাঞ্জাবি এবং টুপি পরনে বয়স্ক মানুষ গলি বেয়ে বেরিয়ে গেল। মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছে তারা। মীরা গেটের বাইরে উকি দিল। অবশেষে দেখলো কাঙ্ক্ষিত মানুষটাকে। চেক শার্ট এবং ঢোলা ট্রাউজার পরনে, মাথায় ঝাঁকড়া চুলগুলো আড়ালে রয়েছে পরনে টুপির কারণে। এক হাত পকেটে ঢুকিয়ে মাথার টুপিটা খুলতে খুলতে এগিয়ে আসছে আয়দান। মীরাকে সে খেয়াল না করে গলির বাইরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে তার কবজি পাকড়াও করে একটানে গেটের এপাশে দেয়ালের আড়ালে নিয়ে এলো মীরা। আয়দান প্রথমটাই কিছু বুঝতে না পেরে থতমত খেয়ে গেল। মীরার মুখটা নজরে আসার পর সম্পূর্ণ জমে গিয়ে অবুঝ দৃষ্টিতে চেয়ে রইল। মীরা ভ্রু কুচকে বুকে দুবাহু বেঁধে দারোগার ভঙ্গিতে আপাদমস্তক দেখল আয়দানকে। পরিবর্তনটা স্পষ্ট। সর্বদা ক্লিন শেপ চেহারায় বাঙালি ছেলেদের মতন খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। চুলের দৈর্ঘ্য বেড়েছে বেশ খানিকটা, ঘাড় অব্দি ছুঁয়েছে। তাতে কোনো স্টাইলিশ কাট না থাকা সত্ত্বেও দেখতে অসাধারণ লাগছে। দীর্ঘ উচ্চতার চেহারার গঠন যদিও অনেকখানি ভেঙে এসেছে, তবুও বেশ জেল্লাদার। আয়দান প্রথমবারের মতন শুধু একজন ছেলে নয়, বরং একজন পুরুষ মনে হচ্ছে, বিশুদ্ধ দেশি পুরুষ। তারপর বলো, তোমার নাটক কবে বন্ধ হচ্ছে? মীরার কাঠখোট্টা কণ্ঠের প্রশ্নে আয়দান ভ্রু তুলে উত্তর করল। নাটক? একটা দীর্ঘশ্বাস ফেলল মীরা। নিজের কপালে 2 আঙ্গুল ঘষে মাথা দুলিয়ে উত্তর করল। এই যে মসজিদে গিয়ে নামাজ পড়া, রাস্তায় ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো, এই পুনর্দৈর্ঘ্য বাংলা ছায়াছবির মেয়াদ কত দিনের? আয়দানকে প্রথমবারের মতন অপমানিত দেখালো। মীরার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিজের মাথায় হাত চালালো সে। বুঝি তেতে ওঠা ক্রোধটুকু নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। মীরা ছেলেটাকে আরো একটু বাজিয়ে দেখার জন্য স্বেচ্ছায় বলল, তোমার কি মনে হয় আয়দান, এসব করলে আমার মন গলে যাবে? কি ভেবেছো ক্যাফের আশেপাশে সারাদিন ঘুরঘুর করো আমার চোখে পড়েনি? মসজিদে গিয়ে ভালো কাজ করে কি বোঝাতে চাও যে তুমি ভালো হয়ে গিয়েছো? তোমাকে আমার মাফ করে দেওয়া উচিত, তোমার বুকে ঝাঁপিয়ে পড়া উচিত। হ্যাঁ, আই এম সরি, তবে তোমার ভাবনাটা ভুল, বুঝেছো? বাদামি দৃষ্টি ফিরিয়ে সরাসরি মীরার চোখের দিকে তাকালো আয়দান। আমি তোমার ক্ষমা চাই। ইয়েস, বাট অ্যাবাউট এভরিথিং এলস ইউ আর টেরিবলি রং। বাঁকা হাসলো মীরা। ও আচ্ছা, তাহলে আমাকে বোঝাবেন মিস্টার আয়দান আরেফিন, ঠিক কোন বিষয়টা নিয়ে আমি ভুল? আপনি সব আমার জন্য করছেন না? আমাকে আবারও ভালোবাসার ফাঁদে ফেলার কোনো ধান্দা নয়? তোমার মনে হয় সবকিছু আমি তোমার জন্য করছি? অফকোর্স নাটক। তুমি ভুল। তবে সঠিকটা কি? আমি সবকিছু আমার নিজের জন্য করছি। মীরা প্রতিবাদ করতে প্রস্তুত ছিল, তবে এই জবাবের পর সে থমকে গেল। বিস্মিত হলেও আয়দানকে বুঝতে না দিয়ে উপভোগ্য হাসি ফোটালো সে ঠোঁটে। ও আচ্ছা, নিজের জন্য, এক্সপ্লেইন প্লিজ। আয়দান মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকালো। প্রথমটায় নিজের মুখে হাত ঘষে বুঝে হতাশা চাপলো। তারপর বলতে শুরু করলো, আমি জানি না আমার মাঝে ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, তবে জানি আমাকে হয়তো তোমার অবিশ্বাস হচ্ছে, সেটাই স্বাভাবিক। তবে এইটুকু নিশ্চিত থাকো, আমি কিছুই তোমাকে ভোলাতে করছি না। সবটাই আমার নিজস্ব আত্মপরিশুদ্ধি। মীরা নিঃশব্দে শুনতে লাগলো। আজ সে মূলত শুনতেই তো এসেছে। মীরা, যদি তোমার জন্য আমি বদলে যেতাম তবে সেই বদলানোর হয়তো কোনো মূল্য থাকতো না, কারণ তখন আমি আগাগোড়াটাই হতাম মিথ্যা। লাইক জোর করে একটা ধাতুকে অন্য ধাতুতে রূপান্তর করা শুধুমাত্র কোনো মানুষকে খুশি করার জন্য। তবে আমি ইদানিংকালে বুঝতে পারছি মানুষের চাইতেও বৃহৎ সত্তা রয়েছে, এই পৃথিবীর চাইতেও বৃহৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমি হয়তো সেই নতুন পথের সন্ধানেই বেরিয়েছি। রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি, অথচ এখন সারাদিন এখানে সেখানে ঘুরে আমার মনের মতন কাজ করে বাড়ি ফিরে বালিশে মাথা দিলেই ক্লান্তিতে ঘুম নেমে আসে চোখে। অদ্ভুত একটা শান্তি আছে আমার বুকের মাঝে। মীরার চোখ মুখ জুড়ে বিস্ময় এবার স্পষ্ট প্রকাশ পেল। আয়দান, সে আদৌ আয়দান আরেফিন নামক বাজে ছেলেটার কথা শুনছে। বিশ্বাস হচ্ছে না তার।
আয়দান তার দিকে চেয়ে নেই, দৃষ্টিপাত সুদূরে। বাদামি দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে আকাশে ভেসে চলা সাদা সাদা তুলোর মতন মেঘ। আমি অপরাধ বোধে বাঁচতে পারছিলাম না মীরা। তোমার প্রতি অপরাধ করেছি আমার আপন ভাইয়ের প্রতি। এই অবুঝ জীবনে হেলাফেলা করে চলেছি কত কিছু। এত এত দায় আমার জীবনের রং কেড়ে নিয়েছে। নিজেকে হারিয়ে আমি খুঁজে ফিরতাম একটুখানি শান্তি। তুমি ছিলে আমার জীবন পরিবর্তনের সবচেয়ে বড় উৎসিলা। তুমি এমন এক অধরা যার স্বপ্নে আমি না চাইলেও সারাটা জীবন বিভোর থাকব। এইবার মীরার চোখে তাকালো আয়দান। তার অসম্ভব মোলায়েম মুখখানি দেখালো নিষ্পাপ শিশুদের মতন। আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। প্রথম দিন যখন মসজিদে গিয়েছিলাম আবিষ্কার করলাম আমি নামাজ কিভাবে পড়তে হয় তাই জানি না। ইমাম সাহেবকে যখন জিজ্ঞেস করলাম তখন অন্যরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করল। এত বড় ছেলে নাকি নামাজ জানে না। অথচ প্রথমবারের মতন আমার কষ্ট হলো না। যে জিনিস জানি না সেটা নতুন করে শিখতে দোষ কি? ইমাম সাহেব সেদিন হাসেননি মীরা। হাসলে হয়তো এই পথটাও আমার জন্য রুদ্ধ হয়ে যেত। আমি আসরের নামাজের আগে বাচ্চাদের সঙ্গে ইমাম সাহেবের কাছে কায়দা পড়ি। ওদের থেকেই জেনেছিলাম ওদের গরিব বন্ধুরা কিভাবে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। সেইখান থেকে ওদের পড়ানো শুরু করি। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো দিতে পারবো না, তবে এইটুকু শিক্ষিত করতে পারবো যাতে কেউ ওদের অশিক্ষিত না বলতে পারে। আমি যে শিক্ষা কোনোদিন পাইনি সেটা যদি ওদের দিয়ে অপরাধীর বদলে কয়েকটা ভালো মানুষ তৈরিতে কিঞ্চিত ভূমিকা রাখতে পারি তাতে ক্ষতি কি? মস্তিষ্ক হাতড়ে কোনো শব্দ খুঁজে পেল না মীরা। এই ছেলেকে কি বলা যায় যে নিজেকে পরিবর্তনে শান্তির খোঁজ করতে গিয়ে একটু একটু করে এগোচ্ছে, তাকে রুখে দেওয়ার সাধ্যকার। মীরা কাঠখোট্টা প্রশ্নগুলো আর করতে পারল না। যতটুকু বোঝার সে বুঝে গিয়েছে। আয়দান একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে মৃদু হাসি ফোটালো। তোমার সন্দেহ স্বাভাবিক। তোমার স্থানে আমি থাকলে নিজের সাথে আরো খারাপ কিছু করতাম। তুমি সেই তুলনায় বেশ উদার। তবে একটা অনুরোধ থাকবে, দয়া করে আমার কাজকর্মকে কাউকে সন্তুষ্ট করার গণ্ডিতে ফেলো না। আমি কোন মানুষকে সন্তুষ্ট করতে আগ্রহী নই। আমার হিসাব হবে সৃষ্টিকর্তার সঙ্গে। আধ্যাত্মিক কথাবার্তা বলতে শুরু করেছো? অবশেষে বলল মীরা। আয়দান মাথা দুলালো। হয়তো, তবে নিজের প্রতি আগের মতন আর আফসোস হয় না। অতি সাবধানে মীরার দিকে এক পা এগুলো আয়দান, নিজেদের মাঝে যথেষ্ট নিরাপদ দূরত্ব রেখে। শেষ একটা কথা বলি মীরা, আমি যাই করি না কেন, যেমনই হই না কেন, যেখানে গিয়ে পৌঁছয় না কেন, একটা কথা জেনে রেখো, এই আয়দান মৃত্যুর আগ পর্যন্ত একটা জিনিসের অপেক্ষা করবে। একটু বিরতি দিয়ে আরেফিন কনিষ্ঠ বলল, তোমার ক্ষমার। এইটুকুই, আর দাঁড়ালো না আয়দান। মীরাকে পাশ কাটিয়ে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। মীরা নিজের জায়গায় শিরদাঁড়া টান টান করে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অতঃপর সে বাইরে বেরুলো। গলি ফাঁকা হয়ে গিয়েছে। মীরা নিজের গায়ের ওড়নাটা মাথায় তুলে ভালো মতন সতর ঢেকে এগুলো সামনে। কিছুক্ষণ বাদে সে পৌঁছালো পুরাতন এক মসজিদের সামনে। পুরাতন হলেও স্থাপনা ঐতিহ্যবাহী। মসজিদের বারান্দায় দুজন মুসল্লি বসে নীরবে বই পড়ছেন। মীরা এগিয়ে গেল তাদের দিকে। আসসালামু আলাইকুম, আমি একটু ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজ জায়দানের ঘুম ভাঙল বিকট এক শব্দে। ভারী জিনিস মেঝেতে পড়ে ঝনঝন করে কাঁপুনি তুলে দেওয়া এক শব্দ। ঝট করে বিছানায় উঠে বসতে তেতো মতো একটা গন্ধ নাকে ঠেকলো। ঘড়ির দিকে নজর পড়তে জায়দান দেখলো সময় 8:30। এর মধ্যে কি হলো? দ্রুত বিছানা ছেড়ে নাইট স্ট্যান্ড থেকে চশমা তুলে চোখে পড়ল জায়দান। এগুলো বেডরুমের বাইরে। পায়ে পায়ে ডাইনিং এরিয়ে আসতে কিচেন চোখ পড়ল। থমকে গেল সে। প্রসারিত নয়ন মেলে দেখলো দৃশ্যখানি। রান্নাঘর জুড়ে ছোটাছুটি করছে তার অর্ধাঙ্গিনী সাবিন। মেয়েটা সবসময় শার্ট প্যান্ট ট্রাউজার পাজামা সেটের মতন সহজ এবং আরামদায়ক পোশাকে ব্যবহার করে অভ্যস্ত, তবে আজ তার সমস্ত রূপটাই বদলে গিয়েছে। সাবিনের পরনে একটা কালো বর্ণের কামিজ, কমলা জর্জেটের ওড়না, কাঁধের দুপাশে চড়ানো, চুলগুলো মাঝখানে সিঁথি করে হাত খোপা বাঁধা। ব্যস্ত হয়ে ছুটছে সে কিচেনের এই প্রান্ত থেকে সেই প্রান্ত। স্টোভে ননস্টিক পাতিলে টকবক করে ফুটছে তরকারি, একপাশে রুটি তৈরি সরঞ্জাম। সাবিনের কপালের এক পাশ আটায় মাখামাখি। মেঝেতে একটা আটা ভর্তি স্টিলের পাত্র পড়ে গিয়েছে। বেচারা সেটা নিয়ে আহাজারি করছে। দ্রুত পরিষ্কারে হাত চালাচ্ছে। বেশ অপ্রস্তুত হাতে হেসেল ঠেলছে এক গৃহিণী। সাবিনের উপর থেকে নিজের দৃষ্টি ফেরাতে পারল না জায়দান। অতি মুগ্ধতায় চেয়ে রইল অর্ধাঙ্গিনীর নতুন রূপের পানে। জায়দানের জন্য সকালের নাস্তা তৈরি করতে গিয়ে পরোটা পুড়িয়ে ফেলেছি আমি।
নতুন করে পরোটার খামিগুলোতে গুলতে গিয়ে আটার শুদ্ধ পাত্রটাই উল্টে গিয়ে পড়ে গিয়েছে মেঝেতে। কি এক যাচ্ছে তাই অবস্থা। কালো কামিজে সাদা আটায় মাখামাখি হয়ে যখন অপটু হাতে আমি মেঝে পরিষ্কার করছি, তখন কিচেনে এসে ঢুকলো জায়দান। প্রথমে আমাকে টপকে দৌড়ে গিয়ে সে স্টোভ বন্ধ করলো। তড়া করে লাফিয়ে উঠে দেখলাম তরকারি শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এ সরি, গুঙিয়ে উঠলাম আমি। আমার দিকে ঘুরে তাকালো জায়দান, ঠোঁট জুড়ে অতি সূক্ষ্ম এক কোমল হাসি। তুমি কি করছিলে মাই ওয়াইফ? চোখ মুখ কাচুমাচু করে লজ্জায় লাল টুকটুক হয়ে নিজের পক্ষে সাফাই গাইলাম। বিশ্বাস করো, আমি কিন্তু রান্না পারি। একা একা খেয়েছি না, কিন্তু কি বলতো, মানুষের জন্য কিছু করতে গেলেই আমার সব তালগোল পাকিয়ে যায়। আমরা একসাথে থাকতে বেশিরভাগ রান্নার দায়িত্ব মীরার ছিল। একা থাকাকালীন এই রান্না বান্নার ঝামেলা এড়াতে বাইরে খেতাম বেশি। এই বিষয়ের সঙ্গে আমার পূর্ববর্তী শত্রুতা আছে, কিন্তু স্বামীর সামনে স্বীকার করবো আমি? ইস, শখ কত। জায়দান এগিয়ে এসে ঝাড়ু এবং বেলচা তুলে মেঝেতে পড়ে থাকা আটাটুকু পরিষ্কার করতে করতে শুধালো, এর কোনো প্রয়োজন ছিল? আজ শুক্রবার, প্রতিদিন তো ভোর ভোর উঠে ক্যাফেতে চলে যাও। আজ একটুখানি ঘুমাতে উঠলে আমরা কিছু অর্ডার করে নিতাম। ঠোঁট ফুলিয়ে আমি জবাব দিলাম, কিন্তু আমি নিজের হাতে তোমার জন্য রান্না করতে চেয়েছিলাম। জায়দান ডাস্টবিনে সবকিছু ফেলে হাত ঝেড়ে আমার দিকে ফিরে তাকালো। তার সদা নির্বিকার চেহারায় এতটা নরম ভাব ফুটলো যে আমার বুকটা মায়ায় টইটুম্বুর হয়ে গেল। সনিকটে সরে আমার কপালের পাশে লেগে থাকা আটা নিজের হাতের আঙুল ছুঁয়ে মুছে নিল জায়দান। অতঃপর ঝুঁকে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করলো। আমার জন্যই তুমিটাই যথেষ্ট। চোখ তুলে ওই বাদামি সমুদ্র মাঝে ডুবে গেলাম আমি। জায়দান দু হাতের আজলায় আমার মুখটা তুলে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। অজান্তেই নিজের ওড়নার খুঁট পেঁচিয়ে ফেললাম আঙুলের মাঝে। গালজোড়া লালচে হয়ে উঠলো। এই বান্দা কি বুঝতে পেরেছে আমি শুধুমাত্র তার জন্য এই বিশেষ পোশাক পরেছি? তোমাকে দেখিয়ে আমার পেট ভরে গিয়েছে। খাবার খাওয়ার জায়গা কোথায়? দাঁতের ঠোঁট কামড়ে ধরলাম এমন মন্তব্যে সলজ্জ দৃষ্টি মেলে বললাম, ইস, আমি কি খাবার নাকি? জাদানের ঠোঁট তীর্যক রেখায় ভাসলো। ঝুঁকে এসে আমার কানের লতিতে আলতো কামড় বসিয়ে সে বলল, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ইট ইউ, ইউ নো। কাপুরি খেলে গেল পুরো সমস্ত শরীর জুড়ে। ঝপাট করে জাদানের কাঁধে চাপড় মারলাম। মৃদু শব্দ তুলে হাসলো সে। আমার কোমরে জড়িয়ে ফেললো নিজের দুবাহু। আমি ঘুরে দাঁড়াতেই নিজের বুকে টেনে নিল সে আমায়। কাউন্টারে হাত রেখে আমি হতভাগা পোড়া পরোটাগুলো দেখিয়ে বললাম, পুড়ে গিয়েছে। আমার মনে হয় তুমি অর্ডার করলেই ভালো হবে। হুম, আমি এগুলোই খাবো। মানে কি? জায়দান হাত বাড়িয়ে পরোটা তুলে উপরের পোড়া অংশটুকু ছেঁচে ফেলতে ফেলতে বলল। আমার বউ বিষ বানালেও তো অমৃত, বুঝছো? হতবাক হয়ে জায়দানের দিকে তাকাতেই আমার নাকে নিজের নাক ঘষে সরে গেল জায়দান। আমি ফ্রেশ হয়ে আসছি, খাবারটা দিয়ে দাও টেবিলে। জায়দান সত্যিই নিজের কথা রাখলো। পোশাক বদলে ফ্রেশ হয়ে সে টেবিলে আসতে আসতে সবকিছু আমি সাজিয়ে ফেললাম। অবাক নয়নে দেখলাম জায়দান সত্যি আমার পুড়িয়ে ফেলা পরোটাগুলো খাচ্ছে। এর মধ্যে যে দুটো কোনো মতে ভালো হয়েছে বলে চালিয়ে দেওয়া যায়, সে দুটোই সে আমার প্লেটে তুলে দিল। হাবাতের মতো নিজের ভালো খাবার গিলতে গিলতে স্বামীর পোড়া পরোটা খাওয়া দেখলাম আমি। লোকে বিশ্বাস করবে না, আমার একটু কষ্ট হলো না। আপনি বাঁচলে বাপের নাম, আমি তাকে ওসব খেতে বলেছি নাকি? ওরে আল্লাহ! গৃহস্থালির সময়টুকু স্বপ্নের মতো কাটাতে কাটাতে হঠাৎ ইন্টারকমে কল এলো। আমি টেবিল থেকে উঠে গিয়ে ফোন ধরলাম। রিসেপশন থেকে ফোন দেওয়া হয়েছে। জায়দান দ্বিতীয় পরোটার টুকরো মুখে দিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকালো। বললাম, নিচে নাকি মিসির এসেছে গেস্ট নিয়ে, অনুমতি চাইছে। গেস্ট? হুম। জায়দান এক মুহূর্ত চুপ থেকে শেষমেশ বলল, ওকে, আসতে দিতে বলো। কিছুক্ষণ বাদেই দরজায় কলিং বেল বাজলো। টিস্যুতে তৈলাক্ত হাত মুছে নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম আমি। প্রথমেই ভেসে উঠলো মিসিরের উজ্জ্বল মুখটি। বিরাট হেসে পুলকিত হয়ে বলতে নিলাম, মুখের কথা মুখেই আটকে গেল আমার যখন দেখলাম মিসিরের সঙ্গে গেস্ট বলতে কে কে এসেছে। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন জেসমিন আর আরওয়া। আমার হতবিহ্বল চাহনি খেয়াল করে মিসির দৃষ্টি নত করে নিল। বিড়বিড় করে বলল, সরি। সে কি বলতে চেয়েছে শোনার আগে জেসমিন মিসিরকে সামনে থেকে সরিয়ে হনহন করে ভেতরে ঢুকে গেলেন। অফ হোয়াইট বর্ণের সাদা শাড়ি পরনে তাকে দেখতে লাগছে ঠিক নিজের নামের মতোই অভিজাত। চোখ মুখ জুড়ে তীক্ষ্ণ সুচারু দৃষ্টি। সমস্ত বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তিনি। অতঃপর তার দৃষ্টি স্থির হলো টেবিলে বসে থাকা জায়দানের উপর।
অবাক হয়ে খেয়াল করলাম জায়দান একটুও নড়ছে না, বরং এখনো আগের মতোই বসে খাচ্ছে, যেন তার আশেপাশে এইমাত্র বিরাট কিছু ঘটে যায়নি। চোখ ঘুরিয়ে এসে তাকায়নি অব্দি। অন্য মানুষের জীবন তছনছ করে দিয়ে শান্তিতে গান্ডে পিটে গেলা কেউ আমার বড় ছেলের থেকে শিখুক। বাঁকা হেসে বিষাক্ত কণ্ঠে বলে উঠলেন জেসমিন। জায়দানের মাঝে কোনো হিলদোল দেখা গেল না, অথচ আমার বুকের ভেতর বিরাট এক আতঙ্ক ভর করলো। ওরা সামনে দ্রুত পায়ে এগিয়ে গেলাম, দাঁড়ালাম জেসমিনের মুখোমুখি। ভুলে গিয়ে থাকলে আমি মনে করিয়ে দিতে চাই যে এটা আরিফিন বাড়ি নয়, এটা আমার স্বামীর বাড়ি। এ বাসার গণ্ডির ভেতর দাঁড়িয়ে তাকে অপমান করতে চাইলে আমি কিন্তু গুরুজন বলে কাউকে ছেড়ে কথা বলবো না, জানেন তো আপনি? জানেন না? জেসমিন নিজের তীব্র দৃষ্টি মেলালেন আমার সঙ্গে। স্বামী? হ্যাঁ, আমার স্বামী। আত্মবিশ্বাস ঝরে পড়লো আমার কণ্ঠে, দু হাতের মুঠো শক্ত হয়ে উঠেছে, নিজেকে নিয়ন্ত্রণ রেখে পর্যবেক্ষণ করছি আমি। জেসমিন আমার কথা শুনে অট্ট হাসি হেসে উঠলেন, তারপর ঘুরে গিয়ে পেছনে দাঁড়ানো আরবার কবজি ধরে টেনে সামনে নিয়ে নিয়ে এসে হাসতে হাসতে বললেন, এই দেখো মা, তোমার কপালে দেখো, বিয়ের আগেই সতীন জুটে গিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে জায়দানকে আর চোখে দেখলেন তিনি। পরক্ষণেই বিহবল আরওয়ার দিকে তাকিয়ে বললেন, গোষ্ঠীগত সমস্যা বুঝেছো? বাপের লিগেলসি ধরে রাখতে হবে তো নাকি? আফটার অল, অ্যাপল ডাজ নট ফল ফার ফ্রম দ্য ট্রি। জায়দান প্রতিক্রিয়াহীন। তৃতীয় পরোটাটা আলু ভাজির ঝোলে ভিজিয়ে মুখে পড়লো সে, নির্বিকার পাথুরে অভিব্যক্তি। তার সহ্য হলো ঠিকই, কিন্তু আমার সহ্য হলো না এবার। কণ্ঠস্বর হয়ে উঠলো রুক্ষ। তবে ক্রোধের উপর থেকে এবার নিয়ন্ত্রণ হারালাম না আমি, বরং কণ্ঠে এলো তেজ। আমি শেষবারের মতো আপনাকে ভদ্রভাবে বলছি মিসেস জেসমিন শিকদার, অপমানের বদলে পাল্টা অপমানের আগে আমাদের বাসা থেকে বেরিয়ে যান। আর মিসি, তুমি এনাদের এখানে এনেছো কোন সাহসে? হ্যাঁ, এতই যুদ্ধ দেখার শখ থাকলে টিভিতে WWE চ্যাম্পিয়নশিপ দেখতে পারতে তুমি। বন্ধু হয়ে শত্রু ভূমিকা পালন করতে লজ্জা লাগলো না তোমার? আমি মিসির দিকে এগোতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার বুকে হাত রেখে ঠেলে দিলেন জেসমিন। সামান্য দুলে পেছনে সরে আসতে বাধ্য হলাম। জেসমিনের দৃষ্টিতে আগুন ঝরে পড়লো। আমাদের এই বাসা থেকে বের করার তুই কে? কি তোর পরিচয়? স্বামী স্বামী বলে মুখে ফেনা তোলার আগে বল, তোর স্বামী হলো কি করে ও? মিশিরকে কিসের লজ্জা শিখাচ্ছিস তুই? তোর লজ্জা আছে? অন্যের আংটি পরানো হবু স্ত্রী থাকা সত্ত্বেও তারই বাসায় এসে ঘর বেঁধেছিস। আপনি এবার বাড়াবাড়ি করছেন। এরপর যা হবে তার জন্য আমাকে দায় দেবেন না একদমই। গর্জে উঠলাম আমি। সঙ্গে সঙ্গে জেসমিন পাল্টা হুঙ্কার তুলে বললেন, আমার উপর চিৎকার করার তুই কে বেশ্যা? পরপুরুষের বাসায় এসে থাকিস, আবার বড় বড় কথা। কি টাকা? টাকা আসে না আর পিৎজার ব্যবসায়? তাই আবার শরীরের ব্যবসা নেমে গিয়েছিস? নিজের এক্সের নিচে এসে শুতেও বাঁধলো না, তাই না? অবশ্য তোকে কি দোষ দেব, তোর যাত্রাই তো এরকম, সংসার ভাঙার নাচনেওয়ালি। মাইন্ড ইউর টাং ওয়েন ইউ স্পিক উইথ মাই ওয়াইফ। জায়দানের গুরু গম্ভীর জোরালো কণ্ঠস্বর যেন বিস্ফোরণ ঘটালো এক ভয়ানক এক অগ্নুৎপাতের। এতক্ষণ যাবৎ সম্পূর্ণ নির্বিকার থাকা মানবটি সহসাই সকলের মনোযোগ কেড়ে নিল। ছট করে ফিরে তাকালাম আমি। জোরালো টানের সশব্দে চেয়ারখানি উল্টে পড়লো। টেবিল থেকে দণ্ডায়মান হলো জায়দান। তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করলো সে নিজের জন্মদাত্রীর উপর। এই দৃষ্টিতে কোনো সম্মান নেই, নেই কোনো মমত্ববোধ। আমরা সকলে বাকরুদ্ধ হয়ে দেখলাম সদা নির্বিকার থাকা এক পুরুষকে। জাসমিন হতবাক হয়ে দেখলেন নিজের বড় সন্তানকে। পর মুহূর্তে ভ্রু কুঁচকে অবিসম্ভাবী ক্রোধ নিয়ে গর্জে উঠলেন। কি বললে তুমি আমাকে? জায়দান এক পা অগ্রসর হলো শীতল ভঙ্গিতে। দৃষ্টি সরালো না নিজের, বরং আগের চাইতেও দ্বিগুণ উত্তাপ ঢেলে বলল, বলেছে আমার স্ত্রীর সঙ্গে মুখ সামনে কথা বলবে। জাসমিন এক মুহূর্ত কোনো কথাই বলতে পারলেন না। পরক্ষণে বিষাক্ত এক হাসি ছড়িয়ে গেল তার ঠোঁট জুড়ে। আমি তোমার জন্মদাত্রী মা হই। সেই মা, যে মা আমাকে জন্মের পর আছাড় দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ঝুঁকে এলো জায়দান। জননীর জ্বলন্ত নয়নে নিজের বরফ শীতল দৃষ্টি মিলিয়ে তার মৃদু গলায় বলল, জন্ম তো কুকুরেও দেয়, কিন্তু আফসোস কুকুর মা হতে পারলেও আমার জন্মদাত্রীতা পারল না।
ঠাস জোরালো এক শব্দ প্রতিধ্বনিত হলো অ্যাপার্টমেন্টের সমস্ত দেয়াল জুড়ে। প্রথমটায় কেউই বুঝে উঠতে পারল না মাত্রই কি ঘটে গিয়েছে। যখন বুঝলো তখন মনে হলো বুঝি প্রত্যেকের পায়ে শিকড় গজিয়ে গিয়েছে। জেসমিন নিজের বড় সন্তানকে সজোরে থাপ্পড় মেরেছেন। গুরুতর আঘাতে জায়দানের মুখটা একপাশে হেলে গিয়েছে, চশমাটা ছিটকে গিয়ে মেঝেতে পড়েছে। অথচ অভিব্যক্তি তার বড়ই শীতল, নির্বিকার, ফাঁপা। জেসমিনের কণ্ঠ কাঁপল ভীষণ ক্রোধের তাড়নায়। নিজের গর্ভধারিণী মাকে কুকুরের সাথে তুলনা করিস? এই তোর উচ্চশিক্ষার সুশীলতার নমুনা? নিস্তব্ধতা। সাবিন, আরওয়া, মিসির প্রত্যেকে আজ নিজেদের ভাষা হারিয়ে ফেলেছে। এই প্রাঙ্গণে আজ শব্দরা বিলীন হয়েছে ভীষণ আবেগের যুদ্ধের সামনে। মুখোমুখি মা এবং সন্তান, পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্কের বাঁধনে বাঁধা দুটি সত্তা যখন একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন তৃতীয় ব্যক্তির সাধ্য কি তাদের রুখে দেয়? আঙ্গুল তুলে গর্জে উঠলেন জেসমিন। তোর জারজ বউকে একটা দুটো কথা বলেছি কি বলিনি, অমনি তোর গায়ে তেল ছিটকে পড়লো? তাহলে চিন্তা কর, তোর মতন একটা পাপের বীজকে নিজের পেটে 9 মাস 10 দিন 6 ঘন্টা 47 মিনিট রাখতে আমার কেমন লেগেছিল। হাঁপিয়ে গেলেন জেসমিন, ভারী নিঃশ্বাস ফেলতে লাগলেন। তবু আজ থামলেন না তিনি। আমি একদম সঠিক ছিলাম। আমার জীবন ধ্বংসের মূল কারণ তুই। তোকে পেটে ধরা তো আমার উচিত হয়নি। তোর মতন একটা জানোয়ারকে গর্ভে পালার শাস্তি ভোগ করছি এখন। আমি যদি কোনোভাবে অতীতে পৌঁছাতে পারি তাহলে সবার আগে কি করব জানিস? তুই পেটে থাকতেই অ্যাব্রেশন করে ফেলে দেব। জাসমিন শিকদার। সকলে চুপ থাকলো। শুধু চুপ থাকতে পারলো না সাবিন নামক বেয়াদব মেয়েটা। নিজের শাশুড়ির মুখোমুখি গিয়ে দাঁড়ালো সে, চোখ জুড়ে তার ভয়ানক আক্রোশ, অথচ শরীর জুড়ে তীব্র নিয়ন্ত্রণ। পুরাতন সাবিন এই মুহূর্তে কারো গায়ে হাত তুলতেও দ্বিতীয়বার চিন্তা করতো না, অথচ এই সাবিন চিন্তা করে ভীষণ রকমের চিন্তা। সেই চিন্তা আজ রক্ষা করলো জেসমিনকে। আপনি কি আদৌ মানুষ? কোন মাটিতে গড়া হয়েছে আপনাকে, সত্যি করে বলুন তো। হাহাকার করে উঠল সাবিন রীতিমতো। পিছনে দণ্ডায়মান জায়দান ভীষণ নির্বিকার, চাবি দেওয়া কাঠপুতুলের মতন মেঝেতে হাঁটু গেড়ে বসে অত্যন্ত শান্ত ভঙ্গিতে সে চশমাখানি তুলে নিল। খেয়াল করলো চশমার লেন্স ভেঙে গিয়েছে। ভাঙা চশমায় নীরবে সে চোখে পড়ল। সাবিন লালচে চোখে আর্তনাদ মেখে বলে উঠল, আপনি আজ আমার মতো বেয়াদবকেও বাকরুদ্ধ করে দিয়েছেন জেসমিন শিকদার। পাখিরা মাঝে মাঝে নিজের পাড়ার ডিম নিজেই খেয়ে নেয়। আরে ওরা তো অবুঝ জন্তু। আল্লাহ তাআলা ওদের আমাদের মতো, আমার আপনার মতো মস্তিষ্ক নামক শক্তিশালী অস্ত্রটা দেয়নি। ওরা ক্ষুধায় কাতর হয়ে নিজের সন্তানকে ভক্ষণ করে। আপনার কিসের ধারণা, কিসের এত ক্ষুধা আপনার? আপনি না আশরাফুল মাখলুকাত? পাখি হতে চাইছেন কেন আপনি? নিজের সন্তানকে পাপের বীজ জানোয়ার বলার আগে একটাবার বিবেককে জিজ্ঞেস করে দেখুন তো আসল জানোয়ারটা কে। সাবিনের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। কথাগুলো বলার সময় শরীর কাঁপলো। এমন একটা বোবা অনুভূতি, ভোতা যন্ত্রণা কখনো হয়নি তার। জায়দান কিভাবে সহ্য করছে এই ব্যথা? তুই আমার সম্পর্কে কতটুকু জানিস? জেসমিনের তেজস্বী কণ্ঠস্বর হঠাৎ করে গম্ভীরতা ধারণ করলো। সাবিন জায়দানের দিকে এগোতে প্রস্তুতি নিলেও মাঝপথে থমকে গেল। জেসমিনের মুখ জুড়ে নেমে এসেছে গাঢ় কালো ছায়া। তোরা কে কি জানিস আমার সম্পর্কে বল? তোরা সবাই শুধু বিচার করতে জানিস। অন্তর পড়ার ক্ষমতা থাকলে হয়তো আমার সামনে দাঁড়ানোর আগে কয়েকশো বার চিন্তা করতি। ঢোক গিললেন জেসমিন। তার গলা কম্পিত হলো যখন তিনি বলতে শুরু করলেন, আমাকে দেখলে কি মনে হয় আমার সব আছে, তাই না? স্বামী, সন্তান, ধন দৌলত সবকিছু, কোনো কিছুর অভাব নেই। অথচ দিন শেষে হিসাব কষতে বসলে দেখি এই নারীর জীবনে প্রাপ্তির খাতা আজও শূন্য পড়ে আছে। গাঢ় নিস্তব্ধতা ভর করলো সমস্ত ঘর জুড়ে। আজ প্রতিটা চরিত্র যেন একে অপরকে নিজেদের নতুন রূপে চমকে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। জেসমিনের প্রতিটা শব্দ ধ্বনিত হচ্ছে সকলের অন্তর জুড়ে। বিয়ে হয়েছিল আমার বড় ঘরে, তা হওয়ারই ছিল। বিয়ে, পরিবার, স্বামী, সন্তান, সংসার নিয়ে কত স্বপ্ন বোনা থাকে একজন নারীর। নিজের সকল শখ, স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছিলাম আমি একটা সুখের সংসারের জন্য। অথচ কি পেয়েছি তোরা বলতে পারিস? স্বামীর অবহেলা। হ্যাঁ, আমার স্বামী কোনো মানুষ ছিল না, সে ছিল একটা টাকা কামানোর মেশিন। এখনো সে তাই রয়ে গেছে। সে মনে করতো আলিশান বাড়িতে বস্তা বস্তা টাকা ঢোকাতে পারলেই শান্তি আপনা আপনি হেঁটে চলে আসে। একটা মেয়ে বিয়ের পর কি চায়? তুই বল সাবিন, তুই কি চাসনি নিজের স্বামীর উপস্থিতি? তোর সব বিশেষ মুহূর্তে তার পদচারণা, দুপুরে রাতে একবেলা দুবেলা একসাথে বসে খাবি, তোর মুখে খাবার তুলে দেবে সে আদর করে।
রাতে চায়ের কাপ নিয়ে বসবে বারান্দায়, দুজনে গল্প করবি, ভবিষ্যতের স্বপ্ন বুনবি। সারাদিন কাজের শেষে তোর স্বামী শান্তির নীড়ে ফেরার জন্য উদগ্রীব হয়ে থাকবে। বাসায় ফেরার সময় হাতে করে একটা ফুল নয়তো চকলেট নিয়ে আসবে তোর জন্য। তুই যখন প্রথমবার গর্ভধারণ করবি তাকে জানাবি, সে অশ্রুসিক্ত হয়ে তোকে আগলে নিবে, জানাবে সে কতটা খুশি হয়েছে। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম সাবিন? নীরবতা, কেউ কারো দিকে তাকিয়ে থাকতে পারছে না। জেসমিন দৃষ্টি মেলালেন নিজের বড় সন্তানের দিকে। যে নির্লিপ্তভাবে অদূরে জানালার দিকে চেয়ে রয়েছে। ভাঙা চশমার ওপাশে জলজল করছে বাদামি জহরত জোড়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।